এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। দীপা কখনো প্রেম করেনি, কাউকে ভালোবাসেনি। তার কাছে সব নতুন। ওমরের কথা, ওমরের হাসি, ওমরের পাগলামি, ওমরের কেয়ার, ওমরের দেওয়া বিভিন্ন রকমের গিফট, সবকিছুতে সে ভেসে বেড়াচ্ছিল। বাসার কেউ বুঝতেও পারল না সাদাসিধে চুপচাপ থাকা মেয়েটা ভেতরে ভেতরে কি চলছে। এভাবেই যাচ্ছিল দিন। দীপা তখন ওমরের প্রেমে হাবুডাবু খাচ্ছিল। এর মধ্যে দীপার জন্মদিন আসলো। ওমর তাকে দেখা করতে বলল। দেখা করা ঘোরা তাদের জন্য নতুন না। দীপা আগ্রহ নিয়েই গেল। গাড়িতে বসতেই ওমর চোখ বেঁধে ফেলল। দীপা ভয় পেল না। আজ তার জন্মদিন, সারপ্রাইজ আসবে সে জানতো। ওমরের হাত ধরে সে খুশি খুশি এগিয়ে গেল। চোখ খুলতেই অবাক হলো, পুরো রুম জুড়ে জন্মদিনের ডেকোরেট করা লাল নীল বেলুন ফুলে পুরো রুম জুড়ে আছে। মাঝে কেক, তার মধ্যে সুন্দর করে লেখা হ্যাপি বার্থডে ভালোবাসা। তবে সে কোথায় বুঝতে পারল না। তবে একটা ফ্ল্যাট সে ঠিক বুঝলো, সে ওমরকে ভালোবাসে, বিশ্বাস করে। তবু তার মনে কোথাও একটা খটকা লাগলো। কারণ সে যতই প্রেম করুক, ঘোরাঘুরি করুক, প্রেমিকের সাথে একটা ফ্ল্যাটে আসা তার মন কেন জানি সায় দিল না। সে কেক কেটে তাড়াতাড়ি ফিরতে চাইল। ওমর বিরক্ত হলো। বিরক্ত হয়ে বলল, এমন করছে কেন? আমি বাসায় যাব। ওমর দীপাকে টেনে কাছে আনলো, কোমল সুরে বলল, সেটা তো যাবেই। আমি কি সারা জীবন এখানে আটকে থাকবো নাকি? বলে দীপাকে জড়িয়ে ধরলো, গলায় মুখ ডোবালো। দীপা কেঁপে উঠল, তার ভেতর ছটফটিয়ে উঠল। সে ঠেলে ওমরকে সরাতে চাইল, কিন্তু ওমরের সাথে পেরে উঠল না। শেষমেশ না পেরে শক্ত করে ওমরের চুল টেনে ধরল। ওমর বিরক্ত নিয়ে মুখ কোঠাতেই দীপা জোরে ধাক্কা মারল। ওমর সত্যি সে দৌড়ে বেরোতে চাইল, কিন্তু ওমর তার হাত টেনে ধরল। বিরক্ত মাখা কণ্ঠে বলল, এমন করছে কেন? দীপা রেগে গেল। এগিয়ে গিয়ে ঠাস করে ওমরের গালে চড় বসে দিল, দিয়ে বলল, এগুলোকে তুই ভালোবাসা বলিস? এই তোর ভালোবাসার নমুনা? ছি, নিজের প্রতি ঘেন্না লাগছে। তোর মতো নীচ মানুষকে ভালোবেসেছি। ছাড় আমার হাত, ছাড় জানোয়ার। বলে দীপা চেঁচিয়ে উঠল। ওমর ছাড়ল না। এত বড় হওয়া অব্দি তার গায়ে কেউ হাত তোলেনি। তার মধ্যে চর, গালি, এসব কথায় তার মাথায় আগুন ধরে গেল। সে দীপাকে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল, টেনে গায়ে থেকে ওড়না ফেলে দিল। গাল চেপে ধরে চিবিয়ে বলল, আমি নিস, আমি জানোয়ার, তুই কি? আমি জোর করে এখানে এনেছি তোকে। নিজের ইচ্ছায় এসেছিস, নিজের ইচ্ছায় আমার প্রেমের ডাকে সাড়া দিয়েছিস। সাড়া দিয়ে প্রেম করে এখন সতী সাজা। বলে ওর ভয়ঙ্কর এক কাজ করে ফেলল। দীপা শক্ত হয়ে গেল। তার সব ছটফটানি বন্ধ হয়ে গেল। শুধু অস্পষ্টভাবে বলল, তুমি তোমার মাকে নিশ্চয়ই ভালোবাসতে, সম্মান করতে। সেই ভালোবাসার দোহায়, সেই সম্মানের দোহায়, তোমার বাসনা শেষ হলে আমাকে মেরে ফেলো। আত্মহত্যা আমি করতে পারবো না, এরপরে আর বেঁচেও থাকতে পারবো না। ওমর ছিটকে দূরে সরে গেল। খাটে বসে দুহাতে মুখ ঢেকে ফেলল। রাগে জেদে কি করেছিল সে? দীপা যে ভয়ে এমন আচরণ করেছে তার তার এমন কোনো ইন্টেনশন ছিলই না। সে শুধু দুজনে কিছু সুন্দর মুহূর্ত চেয়েছিল। সে কতক্ষণ চোখ বন্ধ করে চুপচাপ সেভাবেই বসে রইল। তারপর ঝট করে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে নিচে থেকে ওড়না তুলে দীপার গায়ে দিল, জামা ঠিক করলো। তারপরে হাত ধরে টেনে বলল, চলো বাসায় পৌঁছে দিচ্ছি। দীপা নড়ল না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। এই পাপের বোঝা নিয়ে সে বাবা মায়ের সামনে যাবে না, কখনো না। ওমর রাগে চেঁচিয়ে উঠল। আচ্ছা না কেন? দীপা তবুও নড়ল না। এমন কি হয়েছে যে এমন ভাব নিচ্ছ? যা হয়েছে ভুলে যাও, আমি আর তোমাকে বিরক্ত করব না। দীপা চোখ তুলে তাকালো। তার চোখে টলমলে পানি। শুধু কি পানি, ভাগ্যের চোখের পানির মতো ঘৃণাও টপ টপ করে ঝরে পড়ে না? ওমর ঢোক গিলল। কেন জানি তার ভেতর কেঁপে উঠল। সে কি করবে বুঝতে পারল না। দীর্ঘশ্বাস ফেলেই নরম সুরে বলল, বাসায় চলো দীপা। এখন যদি না চলো আমি চলে যাব। যাওয়ার আগে তোমার বাবাকে ফোন দিয়ে যাব। সেখানে আসলে তাকে তুমি কি জবাব দেবে সেটা তুমি জানো। একটু থেমে আবার বলল, আমি কোনো মার্ডারও না, রেপিস্টও না, আর আমার এমন কোনো ইচ্ছাও ছিল না। যা হয়েছে ভুলে যাও, এই মুখ আর তুমি কখনো দেখবে না। দীপা আস্তে আস্তে পা ফেলল। তার পা ফোলা, পানি এসেছে, হাঁটতে অসুবিধা হয়। তবুও তার ভালো লাগছে। অনেকদিন পরে সে এভাবে বাইরে আসলো। হামিদ অবশ্য রাগারাগি করেছেন,
পেট নিয়ে বউ মানুষ এলাকা ঘুরবে তিনি মানতে পারলেন না। তার মধ্যে নজর টজরের ব্যাপার আছে। তার ধারণা পোয়াতি মেয়ে মানুষ ঘর থেকে বেরোলেই নজর লাগবে। তিনি শুনে রেগে ছটফট করতে লাগলেন। ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ দাদির সেই ছটফটানি দেখলো। তারপর দাদিকে ধরে বসিয়ে আস্তে করে বলল, টেনশন করো না, সাথে আমিও যাচ্ছি, সন্ধ্যার আগে ফিরে আসবো। হামিদা বানু ছটফটানি কমলেও রাগ কমল না। দিলশাদকে তো কিছু বলতে পারল না। সুমির গালে ঠাস করে থাপ্পড় মেরে বসলেন। মেয়েরা ভেতরে চলে গেলেন। থাপ্পড়ে অবশ্য সুমির কিছু এলো না। তাদের গোষ্ঠীর সবাই কম বেশি এই বুড়ির হাতে মার খেয়েছে এবং খাচ্ছে, এই আর কি। সে দিলশাদের দিকে তাকালো। দিলশাদ মুখ টিপে হাসছে। এই বুড়ির তেজের প্রশংসা করতেই হবে। উমর আস্তে আস্তে দীপার পাশে পাশে হাঁটছে। দীপার হাঁটা থেকে উমরের একটু ভয় ভয়ই করছে, পড়ে টরে না যায়। সে একবার হাত ধরতে গিয়েছিল, দীপা আস্তে করে হাত সরিয়ে নিয়েছে, তাই দ্বিতীয়বার আর সাহস পায়নি। সে হাঁটতে হেঁটে দীপার দিকে মুগ্ধ নয়নে তাকালো। দীপা আজ অনেকদিন পরে শাড়ি পরেছে, সুতির শাড়ি, বেগুনি রং, দেখতে খুব মিষ্টি লাগছে। বিয়ের পরে অবশ্য সবসময় শাড়ি পরতো। বউ মানুষেরা থ্রি পিস পরে বাড়িতে ঢং ঢং করে ঘুরবে দাদির একদম অপছন্দ, তাই শাড়ি পরতো। বিয়ের পরে কোনো কিছুতে সে কখনো তার নিজের মর্জি দেখায়নি। যে যা বলেছে পুতুলের মতো শুধু করে গেছে। তবে কনসিভ হওয়ার পর থেকে মেক্সি পরে। বেশিরভাগ সময়ই গেছে অসুস্থ, শাড়ি সামলাতে পারে না বলে। সে সামনে তাকালো। দিলশাদ আর সুমি হেলে দুলে হাত ধরাধরি করে হাঁটছে। দুদিনে এদের মধ্যে এত ভাব ভালোবাসা কিভাবে হলো কে জানে। দিন পরে হেসে খেলে একজন আরেকজনের উপরে গড়াগড়ি খাচ্ছে, খাক, এতে তার সমস্যা নেই। কিন্তু এদের ভাব ভালোবাসা ভারী পড়ছে তার ওপরে এসে। আজ সে বাড়ি ফিরেছে তাড়াতাড়ি। দিলশাদ আসার পর থেকে তার ঘুম ঠিকমতো হচ্ছে না। সকাল হতে না হতেই এই মেয়ে শুরু করে তাদের দরজায় টোকাটুকি। ওইদিকে আবার রাতে যে পর্যন্ত দীপার ঘুম আসে না, বোনের সাথে টিকটিকির মতো লেগে থাকে। শুধু লেগে থাকে না, তার বউকে দিয়ে এটা ওটা করাতে থাকে। না, ভারী কোনো কাজ না, তবে ঝিম মেরে বসে থাকতে দেয় না। আহারে তার বউটা, বোন আবার তার বউয়ের কলিজা। ভালো কথা বলতেও তার ভয় হয়, তাই মুখে তালা মেরে চাতক পাখির মতো শুধু তাকিয়ে থাকে। শালিকা আর বউ এই দুজনের মাঝে পড়ে সে তো দুদিনে চিড়ে চাপটা। ভবিষ্যতে কি আছে কে জানে। তাই আজ ভেবেছিল দুপুরে খেতে একটু আরামের ঘুম দেবে। ঘুমাতে চলেও গিয়েছিল। এর মধ্যে এই দুজন হাজির, তারা ঘুরতে যাবে। ওমর বিনা দ্বিধায় বলল, যাও, এলাকায় ঘুরবে, এটা আর এমন কি। সে নিশ্চিন্তে ঘুমাতে গেল। কিন্তু ঘুম চোখের কোণে আসতে না আসতেই ছুটে গেল দাদির চেঁচামেচিতে। সে ধরফড়িয়ে উঠে বাইরে আসতেই দাদি তেড়ে এলেন, বললেন, তুই কোন আক্কেলে পোয়াতি বোরে ঘুরার জন্য ঘরে অনুমতি দেস, তাও আমারে না জিগাইয়া? উমর প্রথম বুঝলো না। সে দিলশাদ আর সুমির দিকে তাকালো। তারা দুজন নাদান বাচ্চার মতো দাঁড়িয়ে আছে। সে তাকাতে দিলশাদ করুণ মুখে বলল, আসলে সব দোষ আমার। আমি ভাবলাম আপু দিন ভরে ঘরে উদাসভাবে বসে থাকতে থাকতে পা ফুলে গেছে, তাই এই আশেপাশে একটু হাঁটিয়ে নিয়ে আসি, আপুর ভালো লাগবে। তাই তো প্রথমে আপনার কাছে গেলাম অনুমতি নিতে। আপনি দ্বিধা করলেন না, করবেনই বা কেন? আপুর ভালো বলে কথা, আমি জানি তো। যেটা আপুর জন্য ভালো তা আপনি নির্দ্বিধায় করতে বলবেন। আপনার কাছ থেকে এসে আবার ভাবলাম এই বাসার প্রধান মুরব্বী তো দাদু, তারও তো অনুমতির প্রয়োজন আছে, তাই তো তার কাছে অনুমতি নিতে আসলাম। আমি তো আর এত নিয়ম কানুন জানি না, দুঃখিত। ইস, আপুকে কত কষ্ট করে রাজি করিয়ে রেডি করলাম, এখন গিয়ে কি যে বলি। উমর নিষ্পলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। দীপার কথা কি এরা বলেছিল? সে দীর্ঘশ্বাস ফেলল। যেখানে দীপার কথা সেখানে উমর আর কিছু বলতে পারে না, তাই দাদিকেও রাজি করালো। তবে এখন মনে হচ্ছে ভালোই হয়েছে। তবে সে এটা বুঝতে পারে না দিলশাদ সবসময় বলির বাকরা তাকেই বানাচ্ছে কেন, অথচ তাকে বললে সে সব সুন্দরভাবে ম্যানেজ করে দিত। আশা আরেকটা বিষয় খেয়াল করেছে, দিলশাদ তাকে কখনো কোনো সম্বোধন করে না, না দুলাভাই না ভাইয়া, কথা বলে সম্বোধন এড়িয়ে। চলছে কি এই মেয়ের মনে? দিলশাদ ভ্রুকুচকে তাকালো। সামনে থেকে একটা বাইক আসছে, বাইকের পেছনে উসমান। সে এত দূর থেকে চিনল, যে সাইজ না চিনে উপায় কি। একটু কাছে আসতে দেখলো ফোনে কথা বলছে, বিরক্তিতে চোখ মুখ ছেয়ে আছে। সে মুখ বাঁকালো, ঢং দেখে আর বাঁচি না। সুমির দিকে তাকিয়ে বলল, ক্যা বাত হে, তোমার ভাইদের তো বাইকেরও ড্রাইভার লাগে। সুমি হেসে ফেলল, হেসে বলল, এটা উসমান ভাইয়ের বাইক, সামনের জন তার বন্ধু, এমনি হয়তো চালাচ্ছে। দিলশাদ আর কিছু বলল না। সে অন্যদিকে তাকালো।
উসমানের বাইক তাদের সামনে এসে থেমেছে। এই লোকটাকে দেখলে তার শরীর এমন ফট করে জ্বলে ওঠে কেন? মাঝে মাঝে ইচ্ছে করে ল্যাং মেরে মাটিতে ফেলতে, তবে সাইজ দেখে ইচ্ছেকে অনেক কষ্টে দমাই। বেটা পাহাড় পর্বতের হারিয়ে যাওয়া বংশধর। উসমান নেমে দাঁড়ালো। সে অবাকই হয়েছে, সাথে ভালো লাগলো। বিয়ের পরে ভাই ভাবি কখনো ঘুরতে যায়নি, এইভাবে ঘুরতে দেখে ভালো লাগলো। তার বন্ধুও উমর আর দীপাকে সালাম দিল। কোথায় থেকে আসলি? সকালে দেখলাম না, দুপুরেও তো খেতে আসলি না। উসমান একবার দিলশাদের দিকে তাকালো। সে অন্যদিকে তাকিয়ে আছে। বাড়িতে আসার পর থেকে মেয়েটার সাথে আর কথা হয়নি, তবে দুদিন ধরে মেয়েটা আজব আচরণ করছে। যখনই দেখা হচ্ছে লজ্জায় গলে যাচ্ছে। ঠোঁটে থাকে অন্যরকম এক হাসি। প্রথম দেখার সাথে সে তো এর একেবারেই হিসেব মেলাতে পারছে না। ব্যাপারটা কি? সে চোখ ফিরিয়ে নিয়ে বলল, মিলেছিলাম, নতুন গাছের গুড়ি এসেছে, সেগুলোর হিসাবটা ক্লিয়ার করলাম। দুপুরে খেয়েছিস? হ্যাঁ। তাহলে আর বাসায় গিয়ে কি করবি? বের যখন হয়েছি, আয় সবাই মিলে হেঁটে আসি। উসমান দ্বিমত করল না। সে তার বন্ধুকে বাইক বাসায় রেখে চলে যেতে বলল। দেশের হাঁটতে হাঁটতে বিরক্ত হলো। গ্রামের রাস্তা, অথচ এত ব্যস্ত। রিক্সা বাইকের জন্য একটু শান্তিতে হাঁটাও যাচ্ছে না। ইস, কোথায় গেলে যে পাবে আগের মতো সুন্দর, শান্ত, নির্মল একটা গ্রাম। আফসোস করতে করতে সে দীপার হাত জাপটে ধরল। দীপা একটু হাসলো, কিছু বলল না। সে হাসি উমর ঠিক দেখলো, দেখে হিংসায় জ্বলে পুড়ে গেল। এই দুই বোনের জুটিকে বোমা মেরে উড়িয়ে দিতে ইচ্ছে করলো। তার বেলা কিছু নেই, বোনের বেলা ঠিক 16 আনা। সে তার মনের হিংসা মনে চেপে পিছিয়ে গেল। চলমান রাস্তা, তিনজন একসাথে হাঁটা সম্ভব না। উসমান পেছনেই হাঁটছিল। দুই ভাই এখন একসাথে হলো। দিলশাদ হঠাৎ থেমে গেল। তারা যেখান দিয়ে যাচ্ছিল পাশেই একটা কাদা পুকুর। একদল ছেলে কাদার মধ্যেই হুটোপুটি খাচ্ছে। দিলশাদ ভ্রু কুঁচকে এগিয়ে গেল, নিচু হয়ে বলল, এই ইউসুফ, কাদায় কি করছো? ইউসুফের নাম শুনতেই সবাই সেদিকে তাকালো। ইউসুফের মুখ ভোঁতা করে উঠে দাঁড়ালো। সে সবাইকে আগেই দেখেছে। দেখে কাদায় আরো বেশি মাখামাখি হয়ে চুপ করে এক সাইডে বসেছিল, যেন তাকে চেনা না যায়। এই শেষ বিকেলে কাদায় মাখামাখি বড় ভাই কিছু না বলেও মেজো ভাই ছাড়বে না, অথচ শেষ রক্ষা হলো না। দূর, সে মুখ ভার করে উত্তর দিল, মাছ ধরি। ও মাতাই, দেখি কোথায় তোমার মাছ? ইউসুফ তার গায়ে টি শার্ট এগিয়ে দিল। এক মাথা গিট্টু দিয়ে মাছ রাখা হয়েছে, দেখে বোঝার উপায় নেই যে এটা টি শার্ট। কাদায় মাখামাখি। উসমান এগিয়ে গিয়ে ধমকে উঠল, এই সন্ধ্যায় তোকে মাছ ধরতে কে বলেছে? ওঠ, এখনই ওঠ। ওমরও গলা মেলালো। এই ছেলে নির্ঘাত, ঠান্ডা লাগবে। দিলশাদ বিরক্ত হয়ে দোনো ভাইয়ের দিকে তাকালো। ওমর চুপসে গেল। কি জ্বালা বলতো। উসমান অবশ্য এখনো দিলশাদকে গা করেনি, তাই দিলশাদও তার দিকে তাকিয়ে বিরক্ত মাখা কণ্ঠে বলল, এইভাবে ধমকাচ্ছেন কেন? বাচ্চা মানুষ। উসমান এবার দিলশাদের দিকে তাকালো। তার হাতেও কাদায় মাখামাখি। সে টি শার্ট আঁকড়ে ধরে এমনভাবে বসে আছে যেটা ওর ভেতরে মাছ না, হিরে মানিক। তার হাসি পেয়ে গেল, তবে ঠোঁটে ঠোঁট চেপে হাসি থামালো। সে আবার কিছু বলবে, তখনই সবাইকে অবাক করে দীপা ওইগুলো দিলশাদের হাতের দিকে তাকিয়ে বলল, কি মাছ? সুমি ঝট করে এগিয়ে এসে দীপাকে থামালো। থামিয়ে বলল, এই সন্ধ্যায় মাছের কাছে যাওয়ার দরকার নেই আর তোমার। দিদা শুনলে তোমাদের কিছু বলবে না, আমার গাল টিপে দেবে। সবাই হেসে ফেললো। হাসলো দীপাও। হেসে ইউসুফের দিকে তাকিয়ে কোমল সুরে বলল, উঠে এসো ভাই, ঠান্ডা লাগবে। ওমর, ওসমান, ইউসুফ তিনজনে চমকালো। দীপা কখনো এভাবে তাদের তিন ভাইয়ের একজনের সাথে কখনো কথা বলেনি। ইউসুফ না একটা শব্দ বলল, না এক সেকেন্ড দেরি করলো, সাথে সাথে উঠে এলো। এসে দিলশাদকে বলল, কেউ তো আমাকে চেনেনি, তুমি চিনলে কিভাবে? দিলশাদ হাতে মাছ ভর্তি টি শার্ট সেটা মুড়িয়ে ভালো করে ধরে নির্বিকার ভাবে বলল, তোমাদের মতো এই হাতির সাইজ এখনো এই গ্রামে আর একটাও দেখিনি, তাই সাইজ দেখেই বুঝেছি। দুইটা তো সাথেই আছে, তাই ধরেই নিয়েছি। বাকি যেটা, ওটা নিঃসন্দেহে তুমি। সবাই আবার হেসে ফেললো। সুমির তো গড়াগড়ি খাওয়ার অবস্থা। উসমান হাসলো না, খুব খুব করে কাশলো। মনে মনে বলল, এই মেয়ে ডেঞ্জারাস, ভেরি ভেরি ডেঞ্জারাস। ইউসুফ অবশ্য হাসেনি। দুই ভাইয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, ডাইরেক্ট আমাদের হাতি বলছে, আর তোমরা চুপচাপ শুনছো? ওমর দীর্ঘশ্বাস ফেলে করুণ সুরে বলল, বাদ দে ভাই, বিয়ে তো করিস নাই, কেরাও বুঝবি না।
দীপা আবারও খিলখিল করে হেসে উঠল। এবার অবশ্য সবাই হাসলো না। অবাকে দীপার এই খিলখিলানো হাসি উপভোগ করলো। সেটা শেষ হতে না হতেই আরো এক অবাক করা বিষয় ঘটলো রাতে। যেখানে দীপার রাতে ঘুম হয় না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আধা রাত ড্রয়িং রুমে বসে থাকে, সেখানে সে আজ 10টা বাজতে না বাজতেই ঘুমিয়ে পড়লো। উমর কৃতজ্ঞতার দৃষ্টিতে দিলশাদের দিকে তাকালো, আর দিলশাদ তার সেই মিষ্টি মাখা হাসি দিয়ে লজ্জা মাথা মুখে বলল, এমন কিছু না, সকালে টেনে ঘুম থেকে ওঠাই, আর তার মধ্যে আজ বিকেলে 2 মাইল হাঁটিয়েছি, তাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। তার কথায় সুর মেলালেন হামিদা বানু। হ, বুড়িগো কথা বাসি হইল ফলে, দিন ভরে শোয়া বসা কাজ টাজ করলে শরীর যে কত বালা থাকে এগুলো কে বুঝাইব? দিনভর কাজ করলে রাতেও ঘুমাইব না তো ঘুমের বাপ আইব। উসমান হাই তুলল, রুমের দিকে যেতে যেতে বলল, তুমিও দিন ভরে শুয়ে বসে থাকো, একটু কাজ টাজ করো, তাহলে লাঠি আর লাগবে না। 80 মডেলের গাড়ির ভিতরে 24 এর ইঞ্জিন চলবে। হামিদা বানু মডেল ইঞ্জিন বুঝলেন না, শোয়া বসা ঠিকই বুঝলেন। সাথে সাথে উড়াধরা বকাবাজি শুরু করলেন। এবার দিলশাদ হেসে ফেলল। উসমান যেতে যেতে ফিরে তাকালো, তার ঠোঁটের কোণায়ও হাসি, ভালো লাগার মুস্কি হাসি। দিলশাদ ধীরে ধীরে দরজা খুলল। এখন বাজে প্রায় রাত 2টা। দিলশাদ একটা মুভি দেখছিল মোবাইলে। এত রাত হয়ে গেছে সে খেয়ালই করেনি। কারো হাঁটা চলার শব্দে সে সজাগ হলো, হতেই চোরের মতো আস্তে আস্তে বেরিয়েও এলো। কাহিনী কি? ইউসুফের রুমের আলো জ্বলছে, দরজা চাপানো। সে এগিয়ে গিয়ে উকি দিল, দিতেই উসমান বলল, ভিতরে আসুন দিলশাদ। দিলশাদ হকচকালো, সাথে সাথে নিজেকে সামলে নিল। এতক্ষণ যে সে চোরের মতো উকিঝুঁকি মেরেছে তাকে দেখে বোঝার উপায় নেই, বরং এমন ভাব যেন নিজের রুমে যখন তখন আসে। সে সেই ভাব নিয়েই ভেতরে আসলো, এসে ইউসুফের দিকে তাকালো। ইউসুফ কাঁথা মুড়ে শুয়ে আছে, চোখ মুখ শুকনো, ঠোঁট লাল। তার পাশে উসমান, মাথায় জলপট্টি দিচ্ছে। দিলশাদের দেখে এত মায়া লাগলো। বাবা মা ছাড়া সন্তান, তাদের মতো হতভাগা কি আর পৃথিবীতে কেউ আছে? সে দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে উসমানের সামনে দিয়ে ঝুঁকে বিনা দ্বিধায় ইউসুফের কপালে হাত রাখলো। উসমানের ভালো লাগলো। মেয়েটাকে সে বুঝতে পারে না, মাথায় দিন ভরে কি চলে কে জানে না। তবে মেয়েটার একটা দিক ভালো, যে কাজটি করতে চায় তা সে নির্দ্বিধায় করে। কে কি ভাবলো কি মনে করলো তাতে তার কিচ্ছু আসে যায় না। ইস, গরমে তো গা পুড়ে যাচ্ছে। জ্বর মেপেছেন? না। বসে বসে তাহলে কোন ঘোড়ার ডিম করছেন আপনি? সরেন দেখি। শরীর দিয়েছে আবার ইয়া বড়, ব্রেন তো আর সিকি ভাগও দেয়নি। উসমান নিঃশব্দে উঠে দাঁড়ালো, আশ্চর্য হয়ে খেয়াল করলো এই মেয়ের কথা তার গায়ে লাগছে না, বরং এই যে চোখে মুখে টেনশনের ছাপ দেখতে তার ভালো লাগছে। দিলশাদ ইউসুফের কপালে গালে হাত ছুঁয়ে ভালো করে দেখে বলল, পানি পটিতে কাজ হবে না, মাথায় পানি দিতে হবে। আপনি ইউসুফকে এদিকে সরিয়ে দিন তো, আমি বাথরুম থেকে পানি নিয়ে আসছি। উসমান এগিয়ে গেল, ইউসুফকে ঘুরিয়ে শোয়ালো। ছেলেরা সবকিছুতে যতই পারদর্শী হোক, যত্নের ক্ষেত্রে মেয়েরা সেরা। এদের মতো মমতা নিয়ে যত্ন কোনো ছেলের পক্ষে সম্ভব না। দিলশাদ ইউসুফের পাশে বসে মাথায় পানি ঢালছে, সাথে মাথায় হাত বুলিয়েও দিচ্ছে। ইউসুফ জ্বরের ঘরে হাত উঠিয়ে দিলশাদের হাত ধরল, অস্পষ্টভাবে বলল, মা। দিলশাদ থমকে গেল। তার গাল বেয়ে টুপ করে এক ফোঁটা পানি ইউসুফের কপালে পড়ল। সে পরম মমতা নিয়ে তা মুছে দিল। উসমান দাঁড়িয়ে আছে দিলশাদের পাশেই, তার চোখেও পানি চিকচিক করছে। বাবা ভাই সবাই যতই আদরে থাকুক, মায়ের শূন্যতায় কেউ পূরণ করতে পারে না। সে একধারে দিলশাদের দিকে তাকিয়ে রইল, যেমনটা তাকিয়েছিল সেই দিন রাতে। পিচ্ছি পিচ্ছি ছোট্ট একটা মেয়ে, তবুও তার কি বিশাল ক্ষমতা। মা হারা একজন সন্তানকে কেমন মমতায় আগলে ধরেছে, সাথে আরেকজন শক্তপিষ্ট মানুষকেও কাবু করে ফেলেছে। আর এত এত ক্ষমতা যাদের কাছে, দুনিয়া তাদেরই বলে দুর্বল। আর এই দুর্বল নারীদের কাছে পুরুষেরা এত শক্তিমান হয়েও বারবার হেরে যায় অনায়াসেই। দীপার আজ ঘুম ভাঙলো বুক ভরে, শরীর ছটছড়ে লাগছে। অনেকদিন পরে মনে হলো সে শান্তির ঘুম ঘুমিয়েছে। সে পাশে তাকালো, তার কাজ ঘেঁষে গুটিয়ে ওমর ঘুমিয়ে আছে, তার গা খালি। শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক, এই ছেলে গায়ে কাপড় দিয়ে ঘুমাতে পারে না, গা থাকবে সম্পূর্ণ খালি। সে চোখ ফিরিয়ে হালকা একটু নড়ল, চিত হয়ে শোয়ার কারণে কোমর ধরে আছে। সে নড়তেই ওমর মাথা তুলল, তার চোখে মুখে ঘুম। এত পাতলা ঘুমও কারো হয়? দীপা যতবার নড়ে চড়ে এই লোক ততবারই টুপ করে জেগে ওঠে।
উমর ভালোভাবে চোখ খোলার আগে দীপা চোখ বন্ধ করে ফেললো। ঘুম ঘুম চোখে উমর কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর আরেকটু কাছে এগিয়ে গিয়ে পেটের উপরে দিয়ে হালকা করে হাত রেখে জড়িয়ে ধরল। কানের কাছে মুখ নিয়ে ঘুম জড়ানো কণ্ঠে ফিসফিস করে বলল, আই লাভ ইউ জান। দীপা নড়ল না, কিছু বললো না। যেভাবে চোখ বন্ধ করে শুয়েছিল সেভাবে শুয়ে রইল। উমর বড় একটা দীর্ঘশ্বাস ফেলে করুণ সুরে বলল, আমি জানি তুমি তোমার বাবা মা বোনকে অনেক অনেক ভালোবাসো। সেই ভালোবাসার দোহাই, আমাকে ক্ষমা করো। এই অধমের প্রতি একটু দয়া করো প্লিজ। দীপা এবারও কিছু বলল না, তবে তার চোখের কোণা থেকে চুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ওমর সেই পানি সযত্নে মুছে দিল। সেই ফ্ল্যাটের ঘটনার পরে চুপচাপ দীপা আরো চুপচাপ হয়ে গেল। বাসা, ভার্সিটির লেখাপড়া ছাড়া আর কোনো কিছুতে তার আর আগ্রহ দেখা যেত না। বাসার সবাই এটা নিয়ে অবশ্য অত মাথা ঘামালো না। সে আগে থেকে চুপচাপ, তাই আর নতুন কোনো সন্দেহ হলো না। সে আস্তে আস্তে সব ভুলে এগিয়ে যাচ্ছিল। তখনই হাজির হলো তার সেই বান্ধবী, যার বিয়েতে ওমর তাকে দেখেছিল। সে বাইরে চলে যাবে, তাই শেষবার সবার সাথে দেখা করতে এলো। এক কথায় দুই কথায় ওমরের কথা উঠলো। সে কিভাবে দীপার নাম্বারের জন্য পাগল হয়েছিল সেই কথা মনে করে সবাই হাসাহাসি করছিল। তবে দীপা বসেছিল কাঠ হয়ে। ওমরের ব্যাপারে এরা কিছু জানে না, তাদের মধ্যে সম্পর্কেরও কথাও না। তখন সে বান্ধবী বলল, ভালো হয়েছে ফোন টোন আর দেয়নি। 12 মেয়েদের সাথে সম্পর্ক, বুঝলি? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও অত ভালো না। বাবা নাম করা নেতা টেতা টাইপ, টাকা পয়সা আছে, তবে ব্রোকেন ফ্যামিলি। দীপার ভেতর ভেঙে চুরে গেল। কি ভুলই না করেছে সে। বোকা তো, অভিনয় ধরতে পারেনি। মানুষ কত জঘন্য। সে মনে মনে প্রতিজ্ঞা করল, সে তার মন মস্তিষ্ক সব থেকে ওমরকে মুছে ফেলবে। কিন্তু চাইলে কি আর মুছে ফেলা যায়? 1 বছর এমনিতেই কেটে গেল। দীপা সেই কথা ভুলতে না পারলেও এখন আর কষ্ট হয় না। সে স্বাভাবিক আছে। সেই স্বাভাবিক জীবনে আবার ওমর আসলো, ভালোভাবেই আসলো। সে প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে ভার্সিটিতে আসলো। রিক্সা ভাড়া দিয়ে নামতেই দেখলো গাড়িতে হেলান দিয়ে ওমর দাঁড়িয়ে আছে। সে থমকালো, তবে উপরে কোনো পরিবর্তন দেখালো না। সে স্বাভাবিকভাবে চলে যেতে চাইলো, কিন্তু সামনে ওমর এসে দাঁড়ালো। দীপা মুখ অন্ধকার করে ভ্রু কুঁচকে চাইলো। ওমর সেই ভ্রু কুঁচকানো চোখের দিকে তাকিয়ে সোজাভাবে বলল, আমি বিয়ে করতে চাই। দীপার রাগ হলো, দাঁতে দাঁত চেপে বলল, তো আমি কি করব? মেয়ে খুঁজে এনে দেব? ওমর মৃদু হাসলো, হেসে বলল, এত কষ্ট তোমার করতে হবে না, কারণ তুমি সেই মেয়ে। দীপা দাঁতে দাঁত চেপে বলল, ফাজলামি করছো? না, আমি সিরিয়াস। কেন? এই 1 বছরে অন্য কোনো মেয়ে পটাতে পারোনি বুঝি, নাকি যে কাজ অসমাপ্ত ছেড়ে গেছো তা আবার পূরণ করতে চাইছো? বিয়ে মেয়েদের ফ্ল্যাটে নিয়ে যাওয়ার নতুন টেকনিক বুঝি? ওমর কিছুক্ষণ তাকিয়ে রইল, ধীর গলায় বলল, তোমার এক একটা মুখের শব্দ যে কোনো মানুষের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সেদিনও দিয়েছিলে, তাই ভুল যা আমার তার অর্ধেক দায়ভার তোমারও। দীপা আরেকটু এগোলো, এগিয়ে বলল, তাই তাই বুঝি? তাহলে তোমার শরীরে এখনো ধরছে না কেন? তুমি জ্বলছো না কেন? আমি তোমাকে জ্বালাতে চাই, জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিতে চাই। সেটা তুমি অলরেডি করে দিয়েছো। 1 বছর কি পরিমাণ জ্বলেছে আমি, তা তুমি কখনো বুঝতে পারবে না। তাই নতুন করে আবার জ্বালানোর সুযোগ করে দিচ্ছি। বসে বসে সারা জীবন জ্বালাও, বিয়ে করো আমাকে। দীপা তার ছেলের হাসি হাসলো, হেসে বলল, বড় গলায় না বলে গিয়েছিলে এই মুখ আর কখনো দেখবে না? তো সেই বড় গলার কি হলো? ওমর নির্বিকার ভাবে উত্তর দিল, আমি কোনো মহাপুরুষ তো না যে একবার বলেছি বলে তার খণ্ডানো যাবে না। আমি খারাপ, অবশ্যই খারাপ। তুমি যতটুকু দেখেছো হয়তো তার চেয়েও খারাপ। তবে এই খারাপ মানুষকেই তোমার বিয়ে করতে হবে। দীপা কিছুক্ষণ আগুন চোখে তাকিয়ে রইল। তার আর কথা বলার ইচ্ছে হলো না। সে হনহনিয়ে ভার্সিটির ভেতরে চলে গেল। ভার্সিটির ভেতরে যেতে তার মোবাইলে মেসেজের পর মেসেজ আসতে লাগলো। সে বিরক্ত হয়ে ওপেন করলো। তার আর ওমরের ছবি, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তোলা। নিচে তার বাবার নাম্বার দেওয়া, তার পাশে লেখা, তুমি যদি আমাকে বিয়ে না করো তোমাকে আমি নিঃশেষ করে দেব। অন্য কারোর সাথে বিয়ে তো ভালোই, কাউকে মুখও দেখাতে পারবে না। দীপা বসে পড়ল। তার হৃদয় ভেঙে চুরে কাঁদতে চাইল, তবে সে কাঁদতে পারল না। কিছুক্ষণ কাঠ হয়ে চুপচাপ বসে রইল। তারপর সেও মেসেজ পাঠালো, তোর যা খুশি কর, যা। তোকে বিয়ে করা আমার কাছে মৃত্যুর সমান।
তাই তোকে বিয়ে করাচ্ছে আমি হেসে হেসে মৃত্যুকে বরণ করে নেব। আর রইল অন্যকে বিয়ে করা, সেটা আমি এমনিতেও করব না। তোর মতো কুত্তার সাথে দেখা হয়ে আমার সব শখ আহ্লাদ মরে গেছে। মেসেজ সেন্ড করে সে ক্লাসে গেল, তবে মন দিতে পারল না। চিন্তা ঘিরে রইল। দুটো ক্লাস করেই বেরিয়ে গেল, ভালো লাগছে না। তারপরে আবার পরপর কয়েকটা মেসেজ আসলো। তার এবার হাত কাঁপতে লাগলো। না জানি কি, বাবার অফিসের ছবি, আমাদের বাড়ির ছবি, দিলশাদের কলেজের ছবি। তার নিচে লেখা, আমি কখনো বড় রকমের কোনো খারাপ কাজ করিনি দীপা, তবে তোমার জন্য করব। আমাদের জীবনে অনেকেই আসে, তবে কিছু কিছু মানুষ রক্তের শিরায় শিরায় মিশে যায়। তোমার ভাগ্য খারাপ বলো আর ভালো, তুমি আমাতে মিশে গেছো। বিশ্বাস করো, এই 1 বছরে নিজের সাথে আমি যুদ্ধ করেছি, তবুও তোমাকে ভুলতে পারিনি। আমি পাগল হয়ে গেছি দীপা। এই পাগলের একমাত্র ওষুধ তুমি। তুমি চাও আর না চাও, তোমাকে আমার হতেই হবে। দীপা শরীর দিয়ে চিকন ঘাম দিল। কি করবে সে? সে উঠে দাঁড়ালো। বাবা মাকে সব বলতে হবে। তার বাবার অবস্থা সাধারণ হলেও তার আত্মীয় স্বজন অনেকেই ভালো পজিশনে আছে, তা নিশ্চয়ই কিছু করবে। মেয়ে ভুল করেছে বলে ফেলে তো দিবে না। উমরের বাবার যত ক্ষমতা থাক, এক জায়গার ক্ষমতা আরেক জায়গায় কাটে না। সে চুপচাপ ভার্সিটিতেই বসে রইল। এখনো ছুটির সময় হয়নি। ছুটি হলে ভিড়ের মধ্যে সে বাসায় যাবে। গেলেও তাই। বাসার সামনে পৌঁছতে সে হাঁপ ছাড়লো। রিক্সা থেকে নেমে এগোতেই পেছন থেকে কেউ মুখ চেপে ধরলো। এই হাত, এই স্পর্শ, এই শরীর তার চেনা, অনেক অনেক চেনা। সে চেনা মানুষটাই চোখের পলকে তাকে গাড়িতে তুলে ফেললো। দীপার বাবা মা বুঝতেও পারলো না সেদিন তাদের আদরের মেয়ে তাদের বাড়ির সামনে থেকে গায়েব হয়ে গেল। দীপা গাড়িতে হতভম্ব হয়ে বসে রইল। তারা পেছনে ড্রাইভ কে করছে দীপা চিনল না। কাজী অফিসের সামনে গাড়ি থামতে দীপা কঠিনভাবে বলল, আমি মরে গেলেও তোকে বিয়ে করব না। ওমর দীপার দিকে তাকিয়েছিল। সে নির্বিকার ভাবে বলল, আচ্ছা, না করলে নেই। বিয়ে আমি তোমার জন্যই করতে বলেছিলাম, কারণ আমি জানি তো বিয়ে ছাড়া আমার সাথে থাকতে তোমার কষ্ট হবে। আমার তো তুমি পাশে থাকলেই হলো, বিয়ে হোক আর না হোক। দীপা অনুভূতি শূন্য হয়ে ওমরের মুখের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারলো তার মুক্তি নেই। ওমর সামনে বসা লোকটাকে গাড়ি ঘোরাতে বলল। যত তাড়াতাড়ি সম্ভব তাদের এখান থেকে যাওয়া দরকার। একবার দীপাকে তাদের ওখানে দিতে পারলেই হলো। কারো ক্ষমতা নেই তার কাছ থেকে তাকে কেড়ে নেওয়ার। গাড়ি অবশ্য ঘোরাতে হলো না। দীপা শেষ হয়ে নিস্তেজ হয়ে বলল, বিয়ে করব। বিনা ঝামেলায় সেই দিন তাদের বিয়ে হলো। দীপা নির্বিকার ভাবে সাইন করলো। ওমর বুঝতেও পারলো না সে যে দীপাকে ভালোবেসে পাগল হয়েছে সে সেই দীপাকে না, বিয়ে করে দীপার চলমান লাশকে। দীপা ইউসুফের মাথায় হাত রাখলো। এখন অবশ্য জ্বর নেই, তবে মুখ শুকিয়ে এতটুকু হয়ে আছে। সন্ধ্যায় কাদায় মাখামাখি করে মাছ ধরতে, আবার বাসায় এসে ঠান্ডা পানি দিয়ে গোসল, শরীরে আর কত সইবে। নিজের যত্ন তো এই ছেলে নেয়ই না, বরং রোদ নেই বৃষ্টি নেই এখানে ওখানে থাকে দৌড়ের ওপর। সে এই বাসায় এসেছে 2 বছরের ওপরে। কখনো এই বাসার কারোর প্রতি তার আগ্রহী হয়নি। নিজের কষ্টে এত ডুবেছিল, কারোটা চোখেই পড়েনি। এই ছেলেটা তার আশেপাশে ঘুরতো, মিষ্টি করে ভাবি ডাকতো, তবে সেই ডাক তার শরীরে গরম সীসার মতো পড়তো। সে ভালো লাগলে কথা বলেছে, না লাগলে নেই। তবু কখনো এরা তার প্রতি বিরক্ত হয়নি, দূরে ঠেলে দেয়নি, বরং তারা ধরে নিয়েছে যা খুশি করুক এটা তাদের ভাবি, তার প্রিয় বড় ভাইয়ের একমাত্র বউ। তার কোনো কিছুতেই কোনো দোষ নেই, কোনো ভুল নেই। আমি ঠিক আছি ভাবি। দীপা হালকা হাসলো, আস্তে করে বলল, তা তো দেখতেই পাচ্ছি। তোমার শরীর এখন কেমন? এত সকালে উঠছো কেন? ভালো। আমাদের পুচি কেমন আছে? ভালো। ওরা তোমাকে খুব জ্বালায় না? দীপা কিছু বললো না, মাথায় হাত বুলিয়ে দিল। তখনই হাই তুলতে তুলতে দিলশাদ আসলো। এসে ইউসুফের সামনে এসে বলল, আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছেন বিআই সাহেব? ইউসুফ মুখ ভোতা করে বলল, আমাকে বিআই বলবে না তো? দিলশাদ অবাক হওয়ার ভান করে বলল, ও মা, বিআইকে বিআই বলবো না তো কি বলবো? ইউসুফ কিছু বলল না, ঠোঁট চেপে চুপ করে রইল। দিলশাদ হেসে পাশে বসতে বসতে বলল, তোমাদের 3 ভাইদের মধ্যে ফ্রিজিং একটা ভাব আছে, কথা বলতে বলতে জমে যাও, ব্যাপারটা কি? জমি টমি যাই করি, আমাদের 3 ভাইয়ের মতো ভালো মানুষ আর কোথাও পাবে না। ইস, এসেছে আমার ভালো মানুষ। ভালো তো আমরা, তাই তো এরকম ফ্রিজিং হাতি রেখেও চুপচাপ আছি। তবে তোমার বউ নিয়ে টেনশনে আছি। সেই বেচারি না আবার এত জমা জমি সহ্য না করতে পেরে ছেনি খুন্তি নিয়ে মারতে আসে।
জমা পুরুষ প্লাস ভালো মানুষ, কিন্তু মেয়েদের একদম অপছন্দ। তাদের পছন্দ দুষ্টু, হট, স্পাইসি। আমাদের 3 ভাইয়ের মতো হট স্পাইসি তুমি দূরবীন দিয়ে খুঁজলেও পাবে না। মেজো ভাইকে রেখেছ? আর তাছাড়া তোমার দুজন কেন আছো? বউ বেশি তিরিমিরিং করলে দিবে এক ঠ্যাঙানি। দিলশাদ অবাক হয়ে বলল, মাগো, মুখ তো চলে রকেটের গতিতে। আর ও তোমার ভাবি, সে বাঁচাবে। আমি বাঁচাতে যাব কোন দুঃখে? বরং আমি তো খুন্তি হাতে নিলে দা দিয়ে বলল, না রে বোন, প্রতিদিন এত কষ্টের দরকার নেই, একদিনেই দফা রফা করে দে। ইউসুফ হেসে ফেলল, হাসলো দীপাও। এই মেয়ে এত ফাজিল। সে দিলশাদের বাহুতে হালকা থাপ্পড় দিয়ে বলল, চুপ করবি? তারপর ইউসুফের দিকে তাকিয়ে বলল, তুমি কি নাস্তা এখানেই করবে? হ্যাঁ, অসুস্থ যখন হয়েছি পুরোই ফায়দা নেই। ঠিক আছে, আমি মুক্তাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। ইউসুফ খুশি হয়ে গেল দীপার এই স্বাভাবিক ব্যবহারে। ইস, তার ভাবি যেন সবসময় এমন থাকে। তারা যেতেই সে মোবাইল বের করলো। 2 ভাইকে এক্ষুনি রুমে আসতে বলল। উমর আর ওসমান রুমে আসলো সাথে সাথে। তাদের দেখে ইউসুফ বলল, দরজা লক করে আসো। দুজনেরই ভ্রু কুঁচকে গেল, তবে কিছু বলল না। ওসমান গিয়ে দরজা লক করলো আর ওমর ভাইয়ের পাশে বসে কপালে হাত রেখে বলল, কি হয়েছে হঠাৎ এত জরুরি তলব? ইউসুফ মাথা কাত করে হাত সরালো। সে জানে, সে ডানে বামে না গিয়ে সোজা ভাবে বলল, আমি দিলশাদ আপুকে মা বানাতে চাই। উমর ওসমানের মাথায় ঠাটা পড়লেও হয়তো এত অবাক হতো না যতটা হলো এই কথাই। ওমর তো বুকে হাত রেখে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ। ওসমান রেগে এগিয়ে গিয়ে ইউসুফের কান মুছতে বলল, জ্বরে মাথা গেছে নাকি? বাবার এক বিয়ে নিয়ে বাঁচি না, সে আবার মেয়ে তুল্য মেয়েকে গছাতে চাইছে। ইউসুফ বিরক্ত নিয়ে বলল, কান ছাড়ো। আর এখানে বাবা আসলো কোথা থেকে? ওসমানও বিরক্ত নিয়েই বলল, মা বানাতে চাইছো আর বাবা আসবে না? সে তো ভাবিকে বানিয়েছে। সেখানে বাবা এসেছে? সেখানে তো এসেছে বড় ভাই। আমার কাছে বড় ভাই বাবা, বড় ভাবি মা। এখন আসবে তুমি, সুমিরানি বাদ। আমার দিলশাদ আপুকে চাই। ওমর বড় একটা শ্বাস ফেলল। তার হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছে। ওসমান আর কিছু বলল না। সে শান্তভাবে সাইডে সোফায় গিয়ে বসলো। আমরা চাইলেই হবে? ওমর ভ্রু নাচিয়ে বলল, হ্যাঁ হবে, না হলে জোর করে রেখে দেব। তবু তাকে আমার ভাবি হিসেবে চাই। ওমর দীর্ঘশ্বাস ফেলল, ফেলে মনে মনে বলল, একজনকে জোর করে জীবন দখরাবা, আবার আরেকজনকে, তাও আবার দিলশাদ। দিবা তো ভালো, যা করে তার সাথেই করে, কিন্তু দিলশাদ পুরো গোষ্ঠীকে কুচি কুচি করে কেটে লবণ ছাড়াই টুপ করে গিলে ফেলবে। সাথে সাথে সে ওসমানের দিকে তাকালো। এই আবার এত ঠান্ডা রিয়াকশন দিচ্ছে কেন? এই ছেলের যে স্বভাব, এতক্ষণে তো সোফা তুলে ইউসুফের মাথায় ভাঙার কথা, তাহলে কি? ওমর ঢোক গিলল। তারা 3 ভাই 3 মেরুর। তবুও একটা জিনিস তাদের মধ্যে কমন, ঘাটতারামি। মাথায় কিছু একটা বসলেই হয়েছে কাজ। দুনিয়া এদিকে, সেই জিনিস একদিকে। এখন দীপা নিজেকেই এই বাড়ির বউ মানে না, আবার তার বোনকে হাতে দেবে। দুনিয়া উল্টে গেলেও না। সে দীপাকে ভালোবাসে, তার জন্য সব করতে পারে। সে তার ভাইদেরও ভালোবাসে, তাদের জন্য সব করতে পারে। এদের মধ্যে থেকে যদি একজনের সাইড নিতে হয়, সে কার নেবে? ওমর বাক্যশূন্য হয়ে বসে রইল। সে শেষ কদম, আল্লাহ রক্ষা করো। ওসমান অবশ্য তার অবস্থান বুঝলো বলেই তার মুখ হাসি হাসি। একেই বলে হয়তো ফাটা পাশে চিপাই বেলুন চুপসে যাওয়া। দিলশাদ নাস্তা করছিল। ওমর ওসমান 2 ভাই এসে তার 2 সাইডে বসলো। ওমর বসে এই সোফার দিকে তাকালো। দীপা বসে আছে, মুখ তাকে কি যেন আস্তে আস্তে বলছে। মেয়েটা ঘুম থেকে উঠে টুকটাক করে ঘর ভরে হাঁটছে। ওমরের দেখতে ভালো লাগছে। এমন না সে আগে হাঁটেনি, তবে মৃত মানুষের হাঁটা আর ফুলের মতো সৌরভ ছড়িয়ে হাঁটার মধ্যে পার্থক্য আছে। দিলশাদ কোমল সুরে বলল, গুড মর্নিং, আমিও এখানে আছি, একটু নজর টজর দিন। ওয়ান অ্যান্ড অনলি শালিকা আমি। ওমরও মুখ করুণ করার ঢং করে বলল, এত মিষ্টি করে বলো না শালিকা, যখনই তুমি মিষ্টি করে কিছু বলো আমার সুগার বেড়ে যায়। দিলশাদ এবার কাঁদো কাঁদো মুখ করার ঢং করে বলল, শালিকার জন্য এক একজনে কত কিছু করে, আর আপনি সামান্য সুগার বাড়াতে পারবেন না? সেই মলিউ। ওমর হাসলো। দিলশাদ অবশ্য হাসলো না। সে কণ্ঠে রহস্য মাখিয়ে ভ্রু নাচিয়ে বলল, দরজা জানালা লক করে 3 ভাই
কি নিয়ে এত মিটিং করলেন? ওসমান খুব খুব করে কেসে উঠল। দিলশাদ ঘুরে তার দিকে একবার ভ্রু কুঁচকে তাকালো। এর আবার কি হলো? তবে কিছু বলল না। বলল উমর, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।